This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে, সেই তালিকার দিকে কারচুপি করে পাওয়া চাকরির তালিকাতেও কি এবারে কারচুপি? মাঝরাতে তৃতীয় তালিকায় তৃণমূল বিধায়কের মেয়ের নাম জুড়ল এসএসসি। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। এসএসসির হলফনামায় বেআইনি নিয়োগের নাম ছিল চোপড়ার বিধায়কের মেয়ে রোশনারার, কিন্তু প্রকাশিত প্রথম তালিকায় ছিল না হামিদুল রহমানের মেয়ের নাম। হাতে নাতে এই গড়মিল ধরে ফেলে টিভি9 বাংলা। 2018 থেকে কালীগঞ্জ হাই স্কুলের শিক্ষিকা ছিলেন বিধায়কের মেয়ে রোশনারা। সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে, আমি সুমনের কাছে চলে যাবো। সুমন, এই যে তালিকা, সেই তালিকাতেও কি এবারে কারচুপি, আর সেই কারচুপি আবারও প্রথম ধরলো টিভি9 বাংলা? দেখো, গতকাল তালিকা প্রকাশের 12 ঘন্টা আগে টিভি9 বাংলা বলেছিল যে একজন বিধায়কের কন্যার নাম এই তালিকায় রয়েছে। কিন্তু যখন তালিকা প্রকাশ হলো তখন দেখা গেল যে এই চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগম, যার নাম থাকার কথা দাগি তালিকায়, তার নামটা নেই। এসএসসি কি করলো? এতক্ষণ ধরে সময় নিয়ে কি নামটা কোনোভাবে সরিয়ে ফেললো বা ভুলবশত সরে গেল? আমরা তথ্য অনুসন্ধান করতে শুরু করলাম। সেখানে দেখা গেল যে এফিডেভিট যখন এসএসসি দিয়েছে সেখানে এই রোশনারা বেগমের নাম জলজল করছে, আর এদিকে পাবলিক ডোমেনে জনসমক্ষে যখন এই তালিকা আসছে সেখানে নাম নেই। তারপর আমরা এসএসসির সাথে যোগাযোগ করি। এসএসসির তরফ থেকে জানানো হয় যে ইনি নন জয়েনিং, অর্থাৎ ইনি স্কুলে জয়েন করেননি, তাই এনার নাম নেই। আমরা খোঁজ খবর নিয়ে দেখি তিনি 2018 সাল থেকে একেবারে দারুণ করে পড়াচ্ছেন স্কুলে, তাহলে তিনি নন জয়েনিং কী করে হন? এই প্রক্রিয়া যখন চলছে, টিভি9 বাংলা যখন হাতে নাতে গরমিল ধরে ফেলেছে, টিভি9 বাংলা এখন আবার একটা সত্য সামনে আনছে যে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর যেভাবে নাম ঢুকিয়ে দেওয়া হয়েছিল তেমন এক বিধায়কের মেয়ের নাম সরিয়ে ফেলা হচ্ছে। তখন দেখা গেল মাঝরাতে এসএসসির তৃতীয় তালিকা প্রকাশ হলো, যে তৃতীয় তালিকায় রোশনারা বেগমের নাম ঢোকানো হলো। প্রশ্ন হচ্ছে যে কেন এই রোশনারা বেগমের নামটা প্রথমে থাকলো না? তিনি বিধায়কের মেয়ে বলে। এসএসসির উত্তর, কোথাও একটা ভুল হয়ে গেছিল। এই জায়গায় কিন্তু রোশনারা বেগমের নাম সংযুক্ত হয়েছে। বিধায়কের কন্যা, তিনি দাগি। একেবারেই সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার জানাই আপনাদেরকে, গতকাল যে তালিকা প্রকাশিত হয়েছিল সেই তালিকা প্রথমেই আপনাদেরকে জানিয়েছিল টিভি9 বাংলা, আর এবারে সেই কারচুপি করে পাওয়া চাকরির তালিকাতেও কারচুপি হয়েছে কি? কেননা মাঝরাতে তৃতীয় তালিকায় তৃণমূল বিধায়কের মেয়ের নাম জুড়েছে এসএসসি। এসএসসির হলফনামায় বেআইনি নিয়োগের নাম ছিল চোপড়ার বিধায়কের মেয়ে রোশনারার, কিন্তু প্রকাশিত প্রথম যে তালিকা সেই তালিকায় ছিল না হামিদুল রহমানের মেয়ের নাম। হাতে নাতে সেই গরমিল ধরে ফেলে টিভি9 বাংলা। 2018 সাল থেকে, ভালো করে শুনুন, 2018 সাল থেকে কালীগঞ্জ হাই স্কুলের শিক্ষিকা ছিলেন বিধায়কের মেয়ে রোশনারা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষক রাকেশ আলম, রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এই যে তালিকা বের করা হয়েছে, প্রকাশিত করা হয়েছে এসএসসির পক্ষ থেকে, সেই তালিকাতেও এবার একটা কারচুপির অভিযোগ উঠে আসছে। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। এদের এই কারচুপি, এদের এই গড়িমসি, এদের কি দুর্নীতি, তার জন্য আমাদের 15,403 জনের জীবন চলে গেল। এই তালিকা তো আজকের তালিকা না। এই তালিকা যখন হাইকোর্টে আমাদের কেস চলছিল, তারপরেও সুপ্রিম কোর্টে কেস চলছিল, এই তালিকা তো বহুদিন আগে প্রকাশ করার কথা ছিল। এপ্রিলের 21-22 তারিখে আমরা যখন তীব্রতর আন্দোলন করলাম এই তালিকার জন্য, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রতিশ্রুতি মোতাবেক, তখন তো তালিকা প্রকাশ করলো না। তারপরেও আমরা দেখলাম যে তালিকা, অযোগ্যের তালিকা আসলো, সে তালিকার মধ্যে আমরা বারবার এই কথাটা বলেছি, এই তালিকার মধ্যে আসলে শাসক দলের যারা অত্যন্ত ঘনিষ্ঠ তাদের যুক্ত আছে বলেই এই তালিকা আসছে না। এবার এদের যে কোনো কিছু ভুল থাকবে না, রাত 12টায় এরা তালিকা প্রকাশ করবে, 1টায় তালিকা প্রকাশ করবে, 2টোর সময় সংশোধন করবে। এদের এই গড়িমসির জন্য আমাদের জীবন চলে গেল। আমাদের বন্ধু সুবল শরণ আজ মারা গেলেন, অনেকেই শয্যাশায়ী, আমরা অত্যন্ত মানসিকভাবে বিপর্যস্ত। তবুও এদের মনে হলো না এই মাত্র 1900 জনের জন্য এদের 15,000 জীবনকে বলি দেওয়া হলো। আমরা অত্যন্ত ব্যথিত, বাংলার শিক্ষা সমাজ, আমরা যারা 2016 প্যানেলে যোগ্য শিক্ষক ছিলাম, আমরা এ নিয়ে বাকরুদ্ধ। আমরা কি বলবো? আসলে এই সরকার, এই প্রশাসন, যাদেরকে উচিত ছিল আমাদের বাঁচানো, না বাঁচিয়ে আমরা কি করে আরো জটিলতাভাবে পড়ে যেতে পারি, আমাদের জীবন আরো কি করে বিপন্ন হতে পারে, এই ব্যবস্থাই এরা করেছে।
রাকেশ বাবু, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে সুমনও রয়েছেন, আমি সুমনের কাছে চলে যাবো। সুমন, দেখো, এই যে প্রথমে আমরা যখন দেখেছিলাম গতকালকেই তালিকা প্রকাশিত হয়েছিল, তখন 1 নম্বর পেজ লেখা ছিল, অর্থাৎ বোঝাই যাচ্ছিল যে আরো হয়তো তালিকা প্রকাশিত হতে পারে, কিন্তু এবারে দেখা যাচ্ছে সেটা তো নয়, বরং এই তালিকার মধ্যে আবারও একটা নাম জুড়ছে, মানে এডিট হচ্ছে। এটা কি আরো বাড়তে পারে? কি জানতে পারছো সূত্র মারফত? দেখো, এই এসএসসি যে পুরো প্রক্রিয়া এবং সেখানে এই যে একটা তালিকা তৈরি করার কথা, এই তালিকা এসএসসি হাইকোর্টে পেশ করেছে, সুপ্রিম কোর্টে পেশ করেছে, ফলে এই তালিকায় ভুল হওয়ার কথা নয়। তারপরেও বলতে হবে মানুষ মাত্রই ভুল হয়, এসএসসি আর ইনস্টিটিউশন, সেটা মানুষ দ্বারা পরিচালিত, সেক্ষেত্রে ভুল হতেই পারে। কিন্তু বিধায়কের মেয়ের নামটা বাদই পড়লো, শুধু বিধায়কের মেয়ের নামটা, এই প্রশ্নটা কিন্তু বিরোধীরা তুলবে। এবং TV9 বাংলা হাতে নাতে যখন ধরে ফেললো যে একটা লিস্টে নাম আছে, আরেকটা লিস্টে নাম নেই, তখন তৃতীয় লিস্ট করে নাম জুড়তে হলো এসএসসি-কে। এইরকম কি আরো কারুর নাম বাদ পড়ে গেছে, ভুলবশত বাদ পড়ে গেছে, এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। সুমন, এই জায়গা থেকে জানতে চাইবো, এই যে ভুলবশত, এটা কেন হবে? কেননা এত বড় একটা সেনসিটিভ ইস্যু, সেক্ষেত্রে যে তালিকাটা প্রকাশিত হবে সেটা তো একেবারে নির্ভুল প্রকাশিত হবে, এটাই তো আশা করা যায়। একেবারেই তাই। এবং সুমন, তোমাকে আমি একটু বিরত করব এই মুহূর্তে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত TV9 বাংলায়। যে তালিকা গতকালকে বেরিয়েছে, যে তালিকা বের করেছে এসএসসি, সেই তালিকাতেও এবার একটা কারচুপির কিন্তু অভিযোগ উঠে আসছে। মধ্যরাতে এই তৃতীয় তালিকায় তৃণমূল বিধায়কের মেয়ের নাম জুড়েছে এসএসসি। দেখুন, আমি তো প্রথম দিনই বলেছি যে এই তালিকা অসম্পূর্ণ থাকবে, এই তালিকার মধ্যে বহু ভুলভ্রান্তি উদ্দেশ্যমূলকভাবেই রাখা হবে, যাতে গোটা ব্যাপারটাই ঘেঁটে যায়। ওরা চায় না কোনো কাজ সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে হোক, তাই আরো দেখবেন। প্রথমত তো 1800টা ক্রীড়া নগণ্য, আমাদের যা হিসেব আছে বিভিন্ন আদালতের তথ্য 6000 ছাড়িয়ে যাবে, সেখানে ওরা 1800 বার করেছেন। তার মধ্যে ওরা একে তাকে বাঁচাবার চেষ্টা করছেন। এ চূড়ান্ত একটা দুর্নীতিমূলক সংস্থা। এখন কি করবেন আপনারাই ভোট দিয়ে এই সমস্ত অযোগ্য দুর্নীতিবাদ লোকেদের ক্ষমতা এনেছেন, তার পরিণতি ভুগতে হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনাকে ধন্যবাদ। আমি আবারও সরাসরি সুমনের কাছে চলে যাবো। সুমন, তুমি যেমনটা বলছিলে, দেখো, ভুলবশত কার নাম বাদ পড়লো? বিধায়কের মেয়ের নাম। এসএসসি অবশ্য বলছে তিনি বিধায়কের মেয়েই হন বা অন্য কোনো মন্ত্রীর মেয়ে হোক, এসএসসি ওসব বোঝে না, এসএসসি নাম। সুমন, আমি তোমাকে আবারও একটু বিরত করবো এই মুহূর্তে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, যে তালিকা এসএসসি বের করেছে, প্রকাশ করেছে, সেই তালিকাতে আবারও একটা ভুল, এবং সেই ভুলটাই শুধরে নিল কখন? শুধরে নিল মাঝরাতে। তৃতীয় তালিকায় তৃণমূল বিধায়কের মেয়ের নাম জুড়েছে এসএসসি। মনে হয় না একটা নির্ভুল তালিকা প্রকাশ করাটা এসএসসির মূল উদ্দেশ্য হওয়া উচিত ছিল? না, উদ্দেশ্য তো হওয়া উচিত ছিল, কিন্তু যেখানে এসএসসি বলে তো আলাদা কোনো বস্তু নেই। এসএসসি হচ্ছে রাজ্য সরকার, যে রাজ্য সরকারটাই পুরোটাই চোর এবং চুরির উপরে দাঁড়িয়ে আছে, সেই রাজ্য সরকারের কাছ থেকে আপনি নির্ভুল আশা করবেন, এটা তো আপনার দৃশ্যতা। আমরা জানি যে 1804 নাম অনেক ছাড়াই বাছাই করে এই নামগুলো রাখা হয়েছে, এবং এর থেকেও অনেক বেশি নাম হয়তো আগামী দিনে বেরোবে, লিস্টে বেরোবে। কারণ আমরা এর আগে যখন কোর্টের প্রসিডিং চলেছে, সেই সময় আমরা মিডিয়ার মাধ্যমে যা জানতে পেরেছি, তা অনুসারে কিন্তু এই লিস্টটা লম্বা হওয়ার কথা। আর এই যে এক্সাম্পল আপনি দিচ্ছেন, বা আপনারা যেটা দেখতে পেয়েছেন, আমরা যে ওভারনাইট অর্থাৎ 2টোর সময় রাত্রিবেলা একটা নাম নতুন করে এডিট করে ঢোকানো হলো, এটা প্রমাণ করে দিচ্ছে যে এরকম বহু প্রভাবশালীর পরিবারের ছেলে মেয়েদের নাম লিস্টের বাইরে রাখার চেষ্টা করা হয়েছিল। এই 1804 লিস্টের বাইরে রাখার চেষ্টা করা হয়েছিল। শেষ পর্যন্ত একটা দুটো হয়তো ঢুকে গেছে, এই হামিদুর রহমানের মেয়ের নামও সেইভাবে ঢুকে গেছে, কিন্তু এটা হিমশৈলের চূড়া মাত্র। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আমি আবারও সরাসরি সুমনের কাছে চলে যাব। সুমন, তুমি যেমনটা বলছিলে, দেখো, একেবারেই তাই। যে কথাটা বলছিলাম যে ভুলবশত নাম বাদ পড়লো বিধায়কের মেয়ের, এসএসসি বলছে যে সে কে সেটা তার ম্যাটার করে না, ম্যাটার করে তার নামটা, এবং সে নন জয়নিং ছিল, অর্থাৎ সে স্কুলে জয়েন করেনি, এটা এসএসসির কাছে ইনফরমেশন ছিল, কিন্তু তিনি স্কুলে পড়াচ্ছিলেন। এবং সেই জায়গায় যখন আমরা হাতে নাতে ধরলাম, দুটো তালিকায় পাশাপাশি রেখে ট্যালি করলাম যে এই তালিকায় নাম আছে এসএসসির দেওয়া আরেকটা তালিকায় নাম নেই, তখন মাঝরাতে এই নাম ঢুকলো। এখন প্রশ্ন হচ্ছে যে এইরকম কি আরো কারুর নাম ভুলবশত বাদ থেকে গেছে? তাহলে কিন্তু এই তালিকা নিয়ে আবার কালকে সুপ্রিম কোর্টে একটা তর্ক বিতর্ক হবে, আবার পুরো প্রক্রিয়াটা বিধ্বস্ত হবার আশঙ্কা থেকে যাবে। এসএসসি কে
ফুল প্রুফ করার জন্য যথেষ্ট সময় কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছিল, বলেছিল 7 দিন সময় নিন। কল্যাণ ব্যানার্জি বলেছিলেন আমাদের রেডি আছি, 2 দিনে বার করে দেবো। 2 দিনে বার করতে গিয়ে এরকম একটা ঘটনা ঘটলো। এইবার দেখার যে আরো কোনো বিধায়কের মেয়ের নাম এরকম ভাবে ভুলবশত বাদ পড়ে গেছে। একেবারে সুমন, আরো কোনো বিধায়কের মেয়ের নাম বা আরো কোনো প্রভাবশালীর নাম এভাবেই এই তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে কিনা এটা এখন দেখার অপেক্ষা, সেটা তো অবশ্যই সময় বলবে। ধন্যবাদ তোমাকে সুমন। এবং কারচুপি করে পাওয়া চাকরির তালিকা, সেই তালিকাটা এবারে কারচুপি। মাঝরাতে তৃতীয় তালিকায় তৃণমূল বিধায়কের মেয়ের নাম জুড়লো এসএসসি। আমি আবারও সরাসরি চলে যাবো, যোগ্য চাকরিহারা রাকেশ আলাম রয়েছেন আমাদের সঙ্গে। রাকেশ বাবু, একটা জিনিস ভেবে দেখুন, এই যে তালিকাটা, সেই তালিকাটা একটা দীর্ঘ হতে পারে, এই কথাটা আপনারা আগেও বলেছিলেন, কিন্তু মাঝরাতে যেভাবে এই তালিকায় একজন তৃণমূল বিধায়কের মেয়ের নাম জুড়লো, তাতে আপনাদের কি মনে হয়, আপনাদের কি মনে হচ্ছে এই মুহূর্তে এই তালিকা কতটা দীর্ঘ হতে পারে? দেখুন, আমি একটা সহজ এবং সত্য কথা বলি, সেটা হচ্ছে কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, কারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, সেটা আমি যখন চাকরি পেয়েছিলাম আমার বা সুবল সোরেনের মতো 15,403 জনের সেটা জানার কথা নয়। এই তদন্ত করেছে সিবিআই তার ফাইনাল চার্জশিটে যেটা জমা দিয়েছে, সিবিআই বারবার তার আগে বাক কমিটি যেটা জমা দিয়েছে, সেই তথ্যই আমরা জানি, সেই তথ্যই এসএসসি মেনে নিয়েছে। এই লিস্ট কালকে প্রকাশিত হয়নি, এই লিস্ট 1 বছর আগেই হাইকোর্টে জমা ছিল, সুপ্রিম কোর্টেও জমা ছিল। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এই সমস্ত তালিকা অনেক আগে থেকেই জানে। কিন্তু এই সমস্ত কিছু প্রশ্নের বাইরে যেটা প্রশ্ন, সেটা হচ্ছে কে সরকার পক্ষ আর কে বিরোধী পক্ষ। 26-এর ইলেকশনে এটা ইস্যু নিয়ে কার বেনিফিট হবে, তার থেকেও বড় প্রশ্ন এর পরবর্তী সুবল সোরেন। অর্থাৎ তার থেকেও বড় প্রশ্ন যারা যোগ্য চাকরিহারা তাদের কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে, সেদিকে আমাদের নজর থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে এসএসসি কিসের ভিত্তিতে এই তালিকা বার করলো, কেন তাদের অযোগ্য ঘোষণা করলো এসএসসি, কোন তথ্য দেখে এটা প্রকাশিত করা হলো, এই প্রশ্নই করছে দাগি শিক্ষক নাজিবুল্লাহ। ওএমআর শিট যেখানে নষ্ট হয়ে গেছে সেখানে অযোগ্যদের তালিকা তৈরি হলো কিভাবে, এই প্রশ্ন নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি নাজিবুল্লাহ। মোহাম্মদ নাজিবুল্লাহ, যার কথা বারবার ঘুরে ফিরে আসছে, আপনার কথা বারবার আসছে পলিটিক্যাল কারণে নাকি আপনি চাকরি পেয়েছেন, আপনার বাবা যেহেতু পূর্ত কর্মকর্তা। এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। কিন্তু এই রাজনৈতিক বাবা হওয়ার কারণে তো আপনার চাকরি পেতে সুবিধা হয়েছে। এই একদম ভুল কথা, এই বিরোধীদের অপপ্রচার। মানে কেন আপনাকে ধরে এই বিরোধীরা অপপ্রচার করছে? এটা তো কারোর তো কোনো আলাদা উদ্দেশ্য নেই। এই রাজনৈতিক উদ্দেশ্য তাদের থাকতে পারে। মানে আপনি চাকরি পাওয়ার আগে কাউকে টাকা দিয়েছিলেন? চারানা পয়সা যদি কাউকে দিয়ে থাকি, যদি প্রমাণ করতে পারেন, যা সাজা দেবে আমি তাই মেনে নেব। না, প্রমাণ করার জায়গাতে তো ইতিমধ্যে এসএসসি আপনাকে অযোগ্য বলছে, এবং তার মানে আপনি কোথাও টাকা দিয়েছেন অথবা হচ্ছে আপনার হয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন। এসব হচ্ছে মিথ্যা কথা। মানে এই মিথ্যা কথাগুলো আপনার বিরুদ্ধে কেন হচ্ছে? এই বারবার তারা রাজনৈতিক ষড়যন্ত্র করে কালিমালিপ্ত করার জন্য এই মিথ্যা কথা বারবার আনছে। ওএমআর ভিত্তিতে এই লিস্ট আমরা মানছি না। মানে এখন আপনি অযোগ্য এটাও এসএসসি প্রমাণ করতে পারবে না বলছেন? আশা করছি পারবে না। কেন? যেখানে বিচার চলাকালীনই বারবার অরিজিনাল ওএমআর নিয়ে প্রশ্ন হয়েছে, অরিজিনাল ওএমআর দেখাতে পারেনি। এসএসসি এপিটেবিক দিয়ে জানিয়েছে 1212 জন টেন্টেক, তার মধ্যে কিন্তু আমাদের নাম কোথাও নেই। আচ্ছা, এই এপিটেবিক সব কিছু আমাদের কাছে আছে, আমরা কোর্টে যাব, আইন অনুযায়ী যেটা হবে সেটাই হবে।